আজকে আমি ধারকের সমবায় এবং ধারকের বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক সম্পর্কে বলবো, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে আমরা দেখব যে ধারকের সমবায়, যেখানে আমরা দু রকমের সমবায় পাই। একটা হলো শ্রেণী সমবায় এবং আরেকটা হলো সমান্তরাল সমবায়। এই শ্রেণী বা সমান্তরাল সমবায়ের স্পেশালিটি কী, মানে কখন এদেরকে শ্রেণী বলবো, কখন এখানে এদেরকে সমান্তরাল বলবো, এবং তারপর আমরা দেখব মিশ্র সমবায়। ঠিক আছে, ফার্স্ট আগে দেখে নিই ধারক, তার সিম্বলটা কীরকম। এরকম একটা সিম্বল হচ্ছে ধারকের সিম্বল, যেখানে একটা স্ট্রেট আঁকা হয়, একটা একটু বেঁকিয়ে আঁকা হয়, এবং এই ধারকের ধারকত্বকে সি দিয়ে প্রকাশ করা হয়। যখন কোনো ধারকের ধারকত্ব সম্পর্কে তুই জানবি না, সেক্ষেত্রে সি দিয়ে অ্যাপ্লাই করে করবি, বা C1 C2 ইত্যাদি দিয়ে করতে পারিস। এরকম ধর আমি অনেকগুলো ধারককে রাখলাম, C1 C2 C3 ইত্যাদি ইত্যাদি। এবার এই তিনটে ধারক, যে আমি এখানে তিনটেই নিয়েছি, তো তিনটে ধারকের যে এন্ড পয়েন্টগুলো আছে সেগুলোকে নামকরণ করে দিচ্ছি। বললাম এটা 1 2, এটাকে বললাম 3 4, এবং এটাকে বললাম 5 6। এবার এই ধারকগুলোকে যদি আমি একটা সার্কিটের মধ্যে একসঙ্গে রাখতে চাই, তাহলে হয় সেটাকে শ্রেণীতে রাখতে হবে, নয় সমান্তরালে রাখতে হবে, নয় মিশ্রভাবে রাখতে হবে। তো আমি ফার্স্ট কেসে শ্রেণী নিয়ে বলছি। শ্রেণীতে যখন কানেকশান করব, তখন কিভাবে কানেকশান করব? তখন আমি এই 2 নম্বর পয়েন্টের সঙ্গে, 1 নম্বর এই ক্যাপাসিটার C1-এর 2 নম্বর পয়েন্টের সঙ্গে C2 ক্যাপাসিটারের 3টাকে কানেক্ট করলাম, এবং C2-র 4-এর সঙ্গে C3-এর 5-এর কানেকশান করলাম। তো এই যে কানেকশান করলাম, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখ যে প্রত্যেকটা ক্যাপাসিটারের একটা এন্ডের সঙ্গে অপর আরেকটা ক্যাপাসিটারের একটা এন্ডের জয়েন হয়েছে, কিন্তু কখনোই দুটো ক্যাপাসিটারের দুটো এন্ডই পরস্পরের সঙ্গে জয়েন হয়েছে এরকম হয়নি। যদি এরকম কম্বিনেশন থাকে, এরকম কানেকশান থাকে, তখন তাকে শ্রেণী সমবায় বলতে পারি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখছি, যে ধর এইখানে 2 আর মানে C1 আর C2 শ্রেণীতে আছে, কারণ 2 আর 3কে আমি তার দিয়ে কানেক্ট করেছি, একটাই তার দিয়ে, তাহলে এরা শ্রেণী সমবায়। কিন্তু যদি এরকম হয় যে এখানে আবার আরেকটা ক্যাপাসিটার আছে যার নাম হলো C4, তাহলে কিন্তু এই C1 আর C2, যেটা একটু আগে শ্রেণী সমবায় বলেছিলাম, তাদেরকে এখন আর শ্রেণী বলতে পারবো না, কারণ এদের এই যে 2 নম্বর পয়েন্ট, সেই 2 পয়েন্টের সঙ্গে আরেকটা ক্যাপাসিটারের লাইন শুরু হয়ে গেছে। শ্রেণী সমবায় কিন্তু এটা হবে না। এবার সার্কিটে, বইতে যে সার্কিটগুলো দেওয়া থাকে সেই অনুযায়ী যদি আমি ছবি আঁকি, তাহলে C1 আর C2 এই দুটো, যেখানে এই পয়েন্টটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যেটা আমি তার দিয়ে কানেক্ট করে নিয়েছি, তার মানে এই পয়েন্টটা 2 নম্বর, এই পয়েন্টটাই 3 নম্বর। ঠিক আছে, তো একটা পয়েন্ট দিয়ে একটা তার দিয়ে কানেক্ট করে নিয়েছি বলে, এবার আমি কি বললাম, আমি বললাম যে এই 2 বা 3, এই দুটো যে জাংশন যেটা জয়েন্ট হয়ে গেছে, সেখানে যদি আরেকটা ক্যাপাসিটারকে এনে যোগ করে দিতাম, যেটার নাম বললাম আমি C4, তাহলে কিন্তু C1 আর C2 শ্রেণীতে আছে এ কথা বলা যাবে না। মনে থাকবে যে যদি শ্রেণীতে থাকে, তাহলে ওই জাংশন পয়েন্টে অপর কোনো ক্যাপাসিটার এসে যুক্ত হবে না। এবার আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি, তাহলে শ্রেণী কানেকশান কীরকমভাবে হয় সেটা তোরা বুঝলি। এবার আমি যদি সমান্তরালে জয়েন করতাম, তাহলে কিভাবে কানেকশান করতাম দেখে নিই। যদি সমান্তরালে কানেকশান করতে হয়, তাহলে 1-এর সঙ্গে 3, 2-এর সঙ্গে 4, ঠিক একই রকমভাবে C2 ক্যাপাসিটারের সঙ্গে C3-র ক্যাপাসিটার যদি সমান্তরালে থাকে, তার মানে 3-এর সঙ্গে 5 এবং 4-এর সঙ্গে 6 কানেকশান করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে একটু আগে শ্রেণীতে যেটা হচ্ছিল না, সেটাই এখানে হবে। মানে দুটো ক্যাপাসিটারের পরস্পর সব দুটো এন্ডই আমি অপর ক্যাপাসিটারের দুটো এন্ডের সঙ্গে জয়েন করলাম। এখন এই ধরনের কানেকশানকে বলা হবে সমান্তরাল সমবায়। এবার তোদেরকে একটা জিনিস বলে রাখি, এই যে কানেকশানটা আমি করলাম 2-এর সঙ্গে 4 আর 1-এর সঙ্গে 3, যদি এইভাবে না কানেকশান করে আমি এরকম করতাম, 1-এর সঙ্গে 4 করলাম আর 2-এর সঙ্গে 3 করলাম, তাহলেও কিন্তু এরা সমান্তরাল সমবায়। মানে ক্যাপাসিটারটার দিকটা যদি উল্টো করে দেওয়া হয়, তাতে কিন্তু ক্যাপাসিটারের কিছু পরিবর্তন হয় না, কানেকশানটা সমান্তরালই থাকে। তাহলে শ্রেণী ও সমান্তরাল সমবায় সম্পর্কে তোরা বুঝলি। এবার ধর আমি একটা মিশ্র সমবায় দেখাবো। মিশ্র সমবায় কীরকম হবে দেখতে, ধর এরকমভাবে একটা ক্যাপাসিটার এই আরেকটা ক্যাপাসিটারের সঙ্গে জয়েন্ট আছে, তাহলে দেখতে পাচ্ছি
এটাকে C1 বললাম, এটাকে C2 বললাম, তাহলে C1 এর এন্ড দুটো C2 র দুটো এন্ডের সঙ্গে যুক্ত আছে পরস্পর, তার মানে এটা সমান্তরাল সমবায়। এবার ধর এই দুটো এন্ড থেকে একটা তার বেরিয়ে গেল এবং আরেকটা ক্যাপাসিটার এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এই যে C3 এটা বলা হবে যে এখানে C1 আর C2 এই দুটোকে নিয়ে যে সমান্তরাল সমবায় তৈরি হয়েছে তার সঙ্গে এই C3টা শ্রেণীতে আছে। তাহলে একটা কথা মাথায় রাখবি, এখানে কিন্তু C3 C1 এর সঙ্গেও শ্রেণীতে নেই, C3 C2 এর সঙ্গেও শ্রেণীতে নেই, বাট ওভারঅল C1 C2র মিলিত যে সমান্তরাল সমবায় তৈরি করেছি তার সঙ্গে কিন্তু C3 শ্রেণীতে আছে। তাই যখন আমরা এদের তুল্যরোধ নির্ণয় করতে যাব তখন এই সমান্তরাল সমবায়ের তুল্যরোধ ফার্স্টে নির্ণয় করব এবং তারপর তার সঙ্গে C3র শ্রেণীর তুল্যরোধ নির্ণয় করব। তাহলে এবার আমি বলবো তোদেরকে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, তুল্য ধারকত্ব, আমি হয়তো কথায় কথায় তুল্য রোধ বলে ফেলেছি, কারণ এই ক্যাপাসিটেন্সের এই শ্রেণী ও সমান্তরাল সমবায়ের সঙ্গে রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের প্রায় মিল আছে, শুধুমাত্র ফর্মুলাগত দিক থেকে পার্থক্য থাকে, তাছাড়া পুরো ব্যাপারটাই এক, তাই কথাটা হয়তো মাঝখানে চলেও আসতে পারে। তো তুল্য ধারকত্ব এই কথাটার মানে কি? তুল্য কথাটার অর্থ হলো যে একটা সার্কিটে যদি অনেক রকম ক্যাপাসিটার থাকে এবং তারা শ্রেণী সমান্তরাল মিশ্র যা ইচ্ছাভাবে আছে ধরলাম, এবার আমি চাইছি যে এতগুলো ক্যাপাসিটারকে না ইউজ করে তার জায়গায় যদি একটা সিঙ্গেল ক্যাপাসিটারকে ইউজ করি এবং যা একই রকম কাজ করবে, অর্থাৎ ওই অতগুলো ক্যাপাসিটার, সেটা মিশ্র আছে, শ্রেণী আছে, সমান্তরাল আছে, যেভাবে ইচ্ছা থাকুক, তারা আলটিমেটলি যে ফাংশন করছে এই একটা ক্যাপাসিটার সেই কাজই করবে, তাহলে ওই নতুন যে ক্যাপাসিটারটা সেটাকেই বলা হবে ওই বাকি অতগুলো ক্যাপাসিটারের তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তাহলে ধরলাম এইখানে যে C1 C2 আর C3 নিয়ে মিশ্র সমবায় তৈরি করা হয়েছে, সেই জায়গায় আমি একটা ক্যাপাসিটার ইউজ করলাম এবং সেই ক্যাপাসিটারটা ওই বাকি তিনটের যে কাজ সেটা পুরোটাই করছে, তাহলে এটাকে বলা হবে তুল্য ধারক মানে C ইকুইভ্যালেন্ট, যাকে আমি শর্টে এইভাবে লিখব, ঠিক আছে। এবার আমরা জানবো যে এই শ্রেণী সমান্তরাল বা মিশ্র সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে সেটা দেখি, ফার্স্টে আমরা দেখব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কিভাবে নির্ণয় করতে হয়। তো পরপর আমি ক্যাপাসিটারগুলোকে আঁকছি এবং ক্যাপাসিটারগুলোর সঙ্গে আমি একটা ব্যাটারি যোগ করে দিয়েছি। এই ব্যাটারিটার ভোল্টেজ ধরলাম V, এই এনটা পজিটিভ, এই এনটা নেগেটিভ, এটা C1, এটা C2, এটা C3। তো শ্রেণীর সমবায়ের ক্ষেত্রে তোরা একটা জিনিস মাথায় রাখবি যে এখানে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা প্রত্যেকটা ক্যাপাসিটারের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে আর এই অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা সমান সমান নাও হতে পারে, আলাদা আলাদা হতে পারে। ধরলাম এটা V1, এটা V2, এটা V3। আলটিমেটলি এই V1 প্লাস V2 প্লাস V3 এই তিনটের যোগফল কিন্তু টোটাল যে ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ V, তার সঙ্গে সমান হবে। বোঝা গেল? এবার আমরা তো গত ক্লাসে সেটা দেখেছি যে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স C সেটা কি হয়, সেটা হয় Q/V। এই ফর্মুলাটা আমরা শিখেছি। তাহলে এই ফর্মুলাটাকে মাথায় রেখে আমরা বলতে পারি V = Q/C। তাহলে এখানে V1 এর জায়গায় আমি কি লিখতে পারি, ওখানে Q1/C1 প্লাস Q2/C2 প্লাস Q3/C3। আর V এর জায়গায় কি লিখব? V এর জায়গায় লিখতে পারি, আমি কি চাইছি যে তুল্য ধারকত্ব নির্ণয় করব, অর্থাৎ এই পুরো সার্কিটটাকে, এই যে তিনটে ক্যাপাসিটারকে সরিয়ে দিয়ে আমি একটা ক্যাপাসিটারকে যুক্ত করব, ব্যাটারি যুক্ত করে একটা ক্যাপাসিটার যুক্ত করব এবং আলটিমেটলি ওই সার্কিটটা যে কাজ করছিল এই একটা ক্যাপাসিটার সেই কাজই করবে। তার মানে এটা হচ্ছে C ইকুইভ্যালেন্ট, তার অ্যাক্রসও V ভোল্টেজই তো আমি অ্যাপ্লাই করেছি। তাহলে V এর জায়গায় আমি লিখব Q/C ইকুইভ্যালেন্ট। এবার তোদেরকে একটা জিনিস বলে রাখি যে যখন শ্রেণীতে থাকে তখন চার্জ ফ্লো করবে এই ব্যাটারি থেকে গিয়ে এই প্লেটে জমা হবে ফার্স্ট। তো ধরলাম এখানে +Q পরিমাণ চার্জ জমা হলো, তাহলে সঙ্গে সঙ্গে তার পাশের যে এই প্লেটটা, ক্যাপাসিটারের আরেকটা প্লেট, তার মধ্যে কি চার্জ জমা হবে? -Q চার্জ জমা হবে, একই রকমের বাট বিপরীত চার্জ জমা হবে -Q। এখন দেখ এই ক্যাপাসিটারের এই প্লেটের সঙ্গে এইখানে আবার এই প্লেটটা জয়েন্ট আছে, একটা তার দিয়ে জয়েন্ট আছে। তাহলে একটু আগে তো এই প্লেটটায় কোনো চার্জ ছিল না, 0 ছিল,
কিন্তু এখন প্লাস কিউ চার্জের জন্য আবেশের ফলে মাইনাস কিউ তৈরি হয়েছে। তাহলে অফকোর্স এখানে কি হয়ে যাবে, প্লাস কিউ চার্জ হয়ে যাবে, তার ফলেই ওভারঅল চার্জ আগের মতনই শূন্য থাকবে। তাহলে এখানে যেই আবার প্লাস হবে সঙ্গে সঙ্গে আবেশের জন্য এখানে আবার মাইনাস কিউ তৈরি হবে। ঠিক একই রকমভাবে এখানটায় আবার প্লাস কিউ তৈরি হবে, ঠিক একই রকমভাবে এখানে আবার মাইনাস কিউ তৈরি হবে। তাহলে আলটিমেটলি কি দেখতে পেলাম, যে এই এক একটা ক্যাপাসিটারের চার্জ কত, সেটার ভ্যালু কিউ। এই ক্যাপাসিটারের চার্জ কত, সেটার ভ্যালুও কিউ। এই ক্যাপাসিটারের চার্জ কত, সেটার ভ্যালুও কিউ। তার মানে শ্রেণীতে যখন ক্যাপাসিটারগুলোকে লাগানো থাকে তখন ভোল্টেজগুলো ডিভাইড হয়, বেশ ঠিক আছে, বাট চার্জগুলো প্রত্যেকটা ক্যাপাসিটারে একই থাকে, কারণ আবেশের জন্য যে চার্জটা অন্য প্লেটে তৈরি হয় সেই চার্জটাকেই ইকুয়ালি রাখার জন্য তার পাশের যে প্লেটটা যেটা তার দিয়ে কানেক্টেড আছে সেটা আবার পজিটিভ হয়ে গিয়ে ওভারঅল চার্জটাকে জিরো করে দেয়, কারণ ওখানে একটু আগে কোনো চার্জ ছিল না, পরেও থাকবে না। বোঝা গেল ব্যাপারটা? তাহলে যেটাকে আমরা Q1 Q2 Q3 বলেছিলাম সেই চার্জগুলো সব কিউ হবে। তার মানে কিউ বাই C1 প্লাস কিউ বাই C2 এবং কিউ বাই C3, এবং সেই চার্জটাই তো ওভারঅল একটা ক্যাপাসিটার দিয়ে যদি আমি ইউজ করি সেটাই হবে কিউ। তাহলে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, তাহলে 1/c ইকুইভ্যালেন্ট মানে তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কি 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। বোঝা গেল? যারা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটা পড়েছিস, রোধের সমবায়ে জানিস, তারা দেখেছিস যে রোধের ক্ষেত্রে শ্রেণীতে যখন থাকে তখন আবার তাদের তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 হয়ে যায়, মানে পরপর যোগ হয়ে যায়। কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে তার উল্টোটা হয়, অনন্যকের যোগফলটা হয়। ঠিক আছে, এবার অনেক ছেলে মেয়েরা ভুল করে কি, যখন এরকম শ্রেণীতে থাকে ক্যাপাসিটারগুলো তাদের তুল্য ধারকত্ব নির্ণয়ের সময় 1/c ইকুইভ্যালেন্ট এটারই অ্যান্সার নির্ণয় করে এটাকেই রেজাল্টে লিখে দেয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার নয়। অ্যান্সার হচ্ছে সি ইকুইভ্যালেন্টটা, 1/c ইকুইভ্যালেন্ট নয়। তাহলে অ্যাকচুয়ালি সি ইকুইভ্যালেন্ট হলো 1 হোল ডিভাইডেড বাই 1/c1 প্লাস 1/c2 বাই 1/c3। বোঝা গেল? তাই এই ফর্মুলাটা মনে রাখবি, আগের ফর্মুলাটা নয়। আগের ফর্মুলা বলতে এই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে? মনে রাখবি এই ফর্মুলাটা, এটাই বেশি ইম্পর্টেন্ট। এবার ধর যদি হয় যে দুটো ক্যাপাসিটার আছে যাদের একটা C1 একটা C2 শ্রেণীতে আছে, তার ফলে এদের তুল্য ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এই ফর্মুলা দিয়ে কেবলমাত্র 1/1 ডিভাইডেড বাই 1/c1 প্লাস 1/c2 এইটুকুনি লিখবো। তার জায়গায় একটা ফর্মুলা আমি বলছি, সিম্পলভাবে মনে রাখতে সুবিধা হবে, সেটা হচ্ছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। সহজে মনে রাখতে পারবি, এটাই ম্যাথমেটিক্যালি করলেই আসবে, কিন্তু আমি বলছি এটা মনে রাখ, তোদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে যখন দুটো ক্যাপাসিটারকে সমান্তরালে থাকবে, এই শ্রেণীতে থাকবে। এবার আমি চলে যাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ধারকের সমান্তরাল সমবায়, প্যারালাল কানেকশন। সমান্তরালের সম্পর্কে একটু আগে আমি বলেছি, সেই অনুযায়ী যদি আমি কানেকশন করি, এরকম দুটো তিনটে ক্যাপাসিটার যাদেরকে আমি সমান্তরালে যোগ করে নিয়েছি। এখানে একটা ব্যাটারি যোগ করলাম যার ভোল্টেজ ভি, এটা C1, এটা C2, এটা C3। এখন সমান্তরালে যেই যোগ করব, তোরা এটা জানিস যে সমান্তরাল কানেকশনের ক্ষেত্রে যেহেতু ক্যাপাসিটারগুলোর বোথ এন্ডগুলোই পরস্পরের সঙ্গে কানেক্টেড আছে এবং সেটাই আবার ব্যাটারির দু প্রান্তের সঙ্গেও কানেক্টেড আছে, তার মানে প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা কিন্তু একই হবে, অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে সমান। অর্থাৎ যে ভোল্টেজ ভি অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা ক্যাপাসিটারের অ্যাক্রসে সেই ভি কাজ করবে। তাহলে যদি ভোল্টেজটা এক হয়, ক্যাপাসিটেন্সগুলো তো আলাদা, তো তোরা তো এটা শিখেছিস যে কিউ ইকুয়ালস টু সিভি, তার মানে অফকোর্স প্রত্যেকটাতে চার্জ আলাদা আলাদা হবে। তার মানে এটাই যদি চার্জ Q1 হয়, এটা Q2 হবে, এটা Q3 হবে, তিনটের আলাদা আলাদা হবে। বোঝা গেল তো ব্যাপারটা, যে তিনটের চার্জ আলাদা আলাদা হবে। এবার এদেরকে আমি তুল্য একটা ধারক দিয়ে প্রকাশ করতে যদি চাই, তাহলে একটা সিঙ্গেল ক্যাপাসিটারকে ইউজ করলাম, একই ভোল্টেজ ভি দিলাম এবং সেটাকে বললাম সি ইকুইভ্যালেন্ট। তাহলে অফকোর্স এখানে যে চার্জটা হবে সেটা কি হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3 যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে টোটাল চার্জ এখানে যেটা হবে সেটা হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এর মধ্যে যদি আমি ভ্যালুগুলোকে বসাই তাহলেই আমার নির্ণয়টা হয়ে যাবে। দেখা যাক কি হয়। তাহলে কিউ এর জায়গায় কি বসাবো, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। Q1 এর জায়গায় বসাবো কত, C1
ইন্টু ভি প্লাস C2 ইন্টু ভি প্লাস C3 ইন্টু ভি, সব কটার ভোল্টেজ যেহেতু সমান, তাহলে এখানে এই ভিগুলো বাদ চলে যাচ্ছে, ফলে হয়ে যাচ্ছে কি সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ রোধে শ্রেণী ক্ষেত্রে যেটা হয় সেটাই আবার ক্যাপাসিটারের সমান্তরালের ক্ষেত্রে হয়, আবার রোধের সমান্তরালের জন্য যেটা হয় সেটাই ক্যাপাসিটারের শ্রেণীর ক্ষেত্রে হয়, মানে পুরো উল্টোটা। তাহলে এবার সহজে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, এবার আমি তোদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই যে শ্রেণী বা সমান্তরাল সমবায় বুঝলাম, এবার অনেক সময় এরকম থাকে, কিছু অঙ্ক থাকে যেখানে এরকম প্যারালাল প্লেট ক্যাপাসিটার বলে দিল, যার মাঝখানে যে মেটেরিয়ালটা আছে, অন্তরক পদার্থ যেটা আছে, সেটা একটা নেই, একাধিক আছে। মানে ধরলাম ডিভাইড করে এরকম আছে, এটা একটা মেটেরিয়াল, এর পাশে এইটা আরেকটা মেটেরিয়াল। তো এই মেটেরিয়ালটার বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, আর এই মেটেরিয়ালটা যার হচ্ছে K2। তাহলে এই অঙ্কগুলো কি করে করব? দেখ, এই অঙ্কগুলো করা অত্যন্ত সোজা, বেশি জটিল করেও ভাবতে হয় না। আমি প্রসেসটা আগে দেখিয়ে দিই। যেমন ধর একটা সব প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যার মাঝখানে যদি কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো অন্তরক থাকে এবং তার এই পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এ হয় এবং তাদের প্লেট দ্বয়ের মাঝখানের ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে তোরা গত ক্লাসে জানিস, এটা আমি বলেছি যে কে এপসাইলন 0 এ বাই ডি হয়, যেখানে কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এ হচ্ছে এই ধারকের প্লেটগুলোর ক্ষেত্রফল এবং ডি হচ্ছে ধারকের প্লেট দুটোর মাঝখানের ডিস্টেন্স বা সেপারেশন। তো এখানে ওই ক্ষেত্রফল সেটা এই আছে, ডিস্টেন্স যেটা সেটা ডি আছে, বাট মেটেরিয়াল এখানে দুটো আছে। অঙ্কটা করব কি করে? অঙ্কটা করার জন্য একটু ফিজিক্সের কনসেপ্টটা বুঝে নিয়ে আমরা যদি করি তাহলে অনায়াসে করতে পারবো। কি কনসেপ্ট? দেখ, এখানে আমি একটা ব্যাটারি যোগ করে দিলাম, ধর ব্যাটারি যোগ করে দিলাম। তাহলে দেখে দেখে কি মনে হচ্ছে যে এই ব্যাপারটা, এটা একটা ক্যাপাসিটার, তার পাশে এইটা আরেকটা ক্যাপাসিটার যুক্ত অবস্থায় আছে যেন মনে হচ্ছে। এবার এরকম এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে সেটা কি করে বুঝবো? হ্যাঁ, সেটা বোঝার জন্য দেখ, ধর এখান থেকে প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ আছে ব্যাটারির এটা, তার ফলে এইখানে প্লাস কিউ চার্জ জমা হলো। তাহলে এই অন্তরকের ওপর একটা আবেশের সৃষ্টি হবে এবং সেই আবেশের জন্য ওদের মধ্যে একটা পোলারাইজেশন হবে। মানে যেহেতু এখানে এটা অন্তরক পদার্থ, এখানে তো ফ্রি চার্জ নেই, কিন্তু ওদের অণুগুলোর মধ্যে একটা পোলারাইজেশন সৃষ্টি হবে, দ্বিমেরুবর্তিতা সৃষ্টি হবে এবং তার ফলে এই এই যে পৃষ্ঠটা, যেটা একটা নির্দিষ্ট মেটেরিয়ালের জন্য পৃষ্ঠটা, দুটো মেটেরিয়ালের মাঝখানের যে লাইনটা, সেখানে নেগেটিভ কিউ চার্জের সৃষ্টি হবে। ঠিক একই রকমভাবে তার পাশে থাকা অপর যে মেটেরিয়াল, তার এখানে আবার প্লাস কিউ সৃষ্টি হবে এবং এই প্লেটে এখানে আবার মাইনাস কিউ সৃষ্টি হবে। তাহলে এই ঘটনা একটু আগে কখন হয়েছিল? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয়েছিল। তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো ধারক শ্রেণীতে আছে, এইটা আমরা বলতে পারি। এবার এই ধারকের ধারকত্ব C1, এই ধারকের ধারকত্ব C2, এবং C1টা কত দেখিনি, এর ধারকত্ব C1 ইকুয়ালস টু কত হবে? কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি বাই টু। কারণ এখন এইটুকুনির জন্য আমি ধারক তৈরি করছি, তাহলে এর ডিস্টেন্সটা কত? ডি বাই টু। ঠিক একই রকমভাবে C2-র জন্য কত হবে? C2-র জন্য হবে, আচ্ছা এটা K1 হবে, C2-র জন্য হবে K2 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি বাই টু। তাহলে C1 C2 পেয়ে গেলাম, আবার এটাও বুঝে গেলাম যে এরা শ্রেণীতে আছে। তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করাটা কোনো ব্যাপারই নয়, একটু আগেই আমরা শিখেছি C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটাই হয় তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এবার C1 আর C2-র ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই তো আমার ফাইনাল অ্যান্সার আমি পেয়ে যাব, কোনো অসুবিধাই নেই। তাহলে ধারকের দুটো প্লেটের মাঝখানে যখন ডিফারেন্ট মেটেরিয়াল থাকবে এবং তারা যখন এভাবে থাকবে যে প্লেটের সঙ্গে তলগুলো সমান্তরাল, দেখতে পাচ্ছি এই যে প্লেটের তলের সঙ্গে এই তলটা সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে আমরা এরকমভাবে দুটো ক্যাপাসিটারকে ধরে নেব যারা শ্রেণীতে আছে। এবার ধর ক্যাপাসিটারের প্লেটগুলো একই আছে, যেরকম ছিল সেরকমই আছে। এবার আমি কি করলাম না, মেটেরিয়ালটা মাঝের যে মেটেরিয়ালটা সেটা ধরলাম এইভাবে আছে। তাহলে এইটা হচ্ছে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকের মেটেরিয়ালটা আর অন্তরকটা, আর এটা হচ্ছে K2। কিন্তু আছে কিরকম,
এটা কিন্তু আগের মতন ডিভাইড করে নেই, এটা একটু আগের উলম্বভাবে আছে, মানে প্লেটের তলগুলোর সঙ্গে সমান্তরালভাবে নেই, প্লেটের তলগুলোর সঙ্গে উলম্বভাবে ডিভিশনটা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কি তাহলে সমান্তরাল সমবায় হবে? বুঝে নিই আমরা, তাহলেই দেখতে পাবো কি হবে না হবে। দেখ, এক্ষেত্রে আমি আবার সে একটা ব্যাটারি কানেকশন করলাম, ব্যাটারির ভোল্টেজ ধর ভি। তাহলে এই ওপরের এই যে ক্যাপাসিটারটা তৈরি হয়েছে এর দু এন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, সেটা ভি। আবার এই আরেকটা যে ক্যাপাসিটার তৈরি হয়েছে তার দু এন্ডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত, সেটাও ভি, কারণ একই দুটো প্লেটের মাঝখানে ব্যাপারটা হচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপটা দুটোর জন্যই সেম হবে। আর ভোল্টেজ ড্রপ কখন সেম হয়? সমান্তরালভাবে যুক্ত থাকলে তখনই হয়। আচ্ছা, তাহলে কি এখানে আধান সেম থাকবে না, আলাদা আলাদা হবে? হ্যাঁ, অফকোর্স আলাদা আলাদা হবে। একটু খেয়াল করে দেখ, এখানে এই যে প্লেটটা আছে, এই প্লেটের এই ওপরের পার্টের মধ্যে যে আধান জমা হবে, নিচের নিচের এই পার্টটা, তার মধ্যে কি একই আধান জমা হবে? না, নিশ্চয়ই না। যেহেতু মাঝখানের মেটেরিয়ালটা আলাদা আছে, অন্তরকটা আলাদা আছে, তার জন্য ডিফারেন্ট হবে। তাহলে এখানে বুঝতে পারলাম যে দুটো ক্যাপাসিটার আছে যারা সমান্তরালে যুক্ত আছে এবং তাদের অ্যাক্রসে ভোল্টেজটা সমান বলে। তো ধরলাম এটা C1, এটা C2। তাহলে C1 এর ভ্যালুটা কত তোরা বার করে ফেলতে পারবি। C1 কত হবে? এপসাইলন K1 এপসাইলন নট, এ জায়গায় এটা হয়ে যাবে A/2, কারণ এখানে এই পুরো ক্ষেত্রফলটা সেটা হচ্ছে এ, তো আমি তো এখানে হাফ নিয়েছি, এইটুকুনি নিয়েছি, তাহলে এইটুকুনি কি হবে? A/2 হবে, আর এইটুকুনি সেটাও A/2 হবে। তাহলে হাফ হাফ করে ভাগ হয়ে গেছে, তাহলে A/2 ডিভাইডেড বাই ডিস্টেন্সটা ডি। C2টা কি হবে? K2 এপসাইলন নট A/2 ডিভাইডেড বাই ডি। তাহলে C1 C2 পেয়ে গেলাম। এবার এরা সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট সেটা কি হয়ে যাচ্ছে? C1 প্লাস C2। তাহলে এর মধ্যে আমরা এই ভ্যালুগুলোকে বসালেই আমরা তুল্য ধারকত্ব অনায়াসে ক্যালকুলেশন করতে পারবো। নিশ্চয়ই এই জায়গাটা নিয়ে আর কোনো কনফিউশন থাকলো না, বোঝা গেল তো ব্যাপারটা? কিছু অসুবিধা আছে এখনো পর্যন্ত তুল্য ধারকত্বের এই কনসেপ্টের জায়গাটা থেকে? না, কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। এবার আমি তোদেরকে একটা জায়গা দেখাবো যেটা এর ওপরও প্রশ্ন হয়। যেমন ধর এই দুটো প্লেট আছে, সমান্তরাল পাত ধারক, ঠিক আছে? এই দুটো প্লেটের অ্যাক্রসের ভোল্টেজ ধরলাম ভি। তাহলে এর ধারকত্ব কত হয়? তুই তো একটু আগেই বললি এপসাইলন নট A/D। যদি মাঝের মেটেরিয়ালটা কে হয় তাহলে কে এপসাইলন নট A/D। এবার ধর দুটোর জায়গায় তিনটে প্লেট আছে এবং বলে দেওয়া হলো প্রতি দুটো প্লেটের মাঝখানের ভোল্টেজ সেম, দুটোরই ভি। তাহলে এরকম অবস্থায় যদি থাকে তাহলে তাদের তুল্য ধারকত্ব কত হবে? একদম একটু আগে দেখা জিনিসের মতন, কিন্তু একটু কনফিউশন হয়তো মনের মধ্যে আছে যে স্যার এখানে দুটো ক্যাপাসিটার কি করে তৈরি হচ্ছে। দেখ, এখানে এই প্লেটটা যদি প্লাস কিউ চার্জ হয় তাহলে এই প্লেটটায় মাইনাস কিউ এদিকে হবে। ঠিক একই রকমভাবে তার পাশেই এখানে প্লাস কিউ হয়ে যেতে বাধ্য, কারণ এই প্লাস কিউটা তৈরি হয়েছে একটা ব্যাটারির জন্য, একটা ব্যাটারির জন্য প্লাস কিউটা তৈরি হয়েছে। কিন্তু এই প্লেটে, মাঝখানের এই প্লেটটা, তার মধ্যে তো কোনো চার্জ ছিল না একটু আগে, কিন্তু আবেশের জন্য ওই প্লাস কিউর সামনে মাইনাস কিউ তৈরি হয়েছে। তাহলে চার্জ যেহেতু ওভারঅল জিরো ছিল, তার মানে ওর পাশেই কি চার্জ হবে? প্লাস কিউ চার্জ হবে, তার ফলে ওভারঅল চার্জ কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার ফলে এখানে আবার মাইনাস কিউ হবে। তার মানে এখানে কটা ক্যাপাসিটার তৈরি হচ্ছে? দুটো ক্যাপাসিটার। এবং প্রতিটা প্লেট যদি একই রকমের হয় এবং তাদের মধ্যেকার দূরত্ব সেটাও যদি একই রকমের হয়, মানে ডি আছে, এগুলো সব এ করে, তাহলে প্রত্যেকের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা সমান। এবং তারা কীরকম অবস্থায় আছে? তারা সমান্তরালে আছে। কেন না? দুটোরই অ্যাক্রসে ভোল্টেজ সেম। আর সমান্তরালে থাকলে কি হয়ে যায়? সি ইকুইভ্যালেন্ট হয়ে যায়, যে প্রত্যেকটা ধারকত্বের ভ্যালুর যোগফলের সঙ্গে সমান। এখানে যেহেতু সমান দুটোই, তাহলে 2 × C বলতে পারি, অর্থাৎ 2 এপসাইলন নট A/D। তাহলে এখানে প্লেট কটা আছে? প্লেট আছে তিনটে, কিন্তু ধারক কটা তৈরি হলো তা দিয়ে তৈরি হলো ধারক দুটো। তাহলে এবার তিনটের জায়গায় যদি আমি চারটে প্লেট রাখি তাহলে সি ইকুইভ্যালেন্টটা একই রকমভাবে আমি বলতে পারি কি 3 এপসাইলন নট A/D। তাহলে চারটে প্লেটের জন্য 3 দিয়ে হচ্ছে, তিনটে ক্যাপাসিটারকে কনসিডার করছি। তাহলে চারটের জায়গায় যদি আমি n সংখ্যক প্লেট রাখি, n সংখ্যক প্লেটকে রাখি, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে? একদম সহজে তোরা বলতে পারবি, এটা n-1 এপসাইলন নট
A/D, কারণ একটা কম হবে। দেখতেই পাচ্ছি তিনটে যখন প্লেট থাকছে তখন হয়ে যাচ্ছে 2ε0 A/D, চারটে যখন প্লেট থাকছে তখন হয়ে যাচ্ছে 3ε0 A/D, মানে প্লেটের সংখ্যার থেকে একটা কম। তাহলে তুল্য ধারকত্ব এক্ষেত্রে n-1ε0 A/D। তবে হ্যাঁ, শর্ত আছে। শর্তটা কি? প্রতি দুটো প্লেটের মাঝখানের ভোল্টেজ সমান হতে হবে, তার জন্যই তারা সমান্তরাল হবে, এবং প্রত্যেকটা প্লেটের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা A হতে হবে এবং মাঝের দূরত্ব সেটা D হতে হবে। তো এর ওপর অনেক শর্ট শর্ট কোশ্চেন দেয়, কোনো অসুবিধা নেই নিশ্চয়ই, বোঝা গেছে। এবার আমি একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখাচ্ছি যেটা বারবার পরীক্ষায় এসেছে। সেটাকে নিয়ে দেওয়া আছে যে এরকম একটা ক্যাপাসিটার যার ধর ভ্যালু 2 মাইক্রোফ্যারাড, এবার এর সঙ্গে ধর একটা ব্যাটারি যোগ করা হলো যার ভোল্টেজ 20 ভোল্ট। ঠিক আছে, এবার ধর বললো যে এই 2 মাইক্রোফ্যারাডটাকে এই 20 ভোল্ট ব্যাটারি দিয়ে চার্জ করা হলো। চার্জ করার পর ওই 20 মাইক্রোফ্যারাডের সঙ্গে যুক্ত থাকা ব্যাটারিটাকে খুলে দেওয়া হলো, খুলে নিয়ে ওই 2 মাইক্রোফ্যারাডটাকে আলাদা করে নেওয়া হলো, এরকম আলাদা করে নেওয়া হলো, এবং তার সঙ্গে একটা 3 মাইক্রোফ্যারাডের আরেকটা ক্যাপাসিটার যেটা প্রথমে আনচার্জড ছিল তাকে যুক্ত করে দেওয়া হলো। তাহলে এবার এই কম্বিনেশন যেটা তৈরি হলো, এদের প্রত্যেকের বিভব কত, প্রত্যেকের অ্যাক্রসে বিভব কত, আধান কত, শক্তি কত, তাহলে এই প্রশ্নগুলো করতে পারে। তাহলে এবার কি করে করব? ফার্স্টে দেখ, এই 2 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটারটা এটার সঙ্গে 20 ভোল্ট যুক্ত করা হলো। তার ফলে কি হবে না, এই 2 মাইক্রোফ্যারাডটা আস্তে আস্তে চার্জড হবে। কতক্ষণ চার্জ হবে? যতক্ষণ না এর অ্যাক্রসের ভোল্টেজ 20 ভোল্ট হচ্ছে। এবার যেই হয়ে যাবে তাহলে ওর মধ্যে কিছু পরিমাণ চার্জ জমা হবে। সেই চার্জের ভ্যালু কত তুই বার করে নিতে পারবি, Q = C × V করে। তাহলে 2 মাইক্রোফ্যারাড ইন্টু 20 ভোল্ট। এবার এই মাইক্রোফ্যারাডটাকে তুই 10⁻⁻6 গুণ করে ফ্যারাডে নিয়ে এসে ক্যালকুলেশন করতে পারিস, কিন্তু আমি বলবো এখন করার দরকার নেই। কেন না, কারণ এটা 40 হলো, মাইক্রোর জন্য 10⁻⁻6 তো থাকছেই, আর ফ্যারাড আর ভোল্টের জন্য কি হয়ে যাবে, কুলম্ব হয়ে যাবে। তাহলে এটা অ্যাকচুয়ালি 40 মাইক্রোকুলম্ব হয়ে গেল। তাই বললাম যে 10⁻⁻6টাকে লেখার দরকার নেই, অ্যান্সারে এটা মাইক্রোকুলম্ব দিয়ে অ্যান্সার বেরোবে। ঠিক আছে, এবার এই পরিমাণ চার্জ এই ক্যাপাসিটারের মধ্যে জমলো 40 মাইক্রোকুলম্ব। এবার কি করলাম না, আমি 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারটাকে খুলে নিলাম, যার মধ্যে অলরেডি কত চার্জ আছে, 40 মাইক্রোকুলম্ব, এবং তার সঙ্গে আমি একটা 3 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিটারটাকে প্যারালালি জয়েন করে দিলাম। তখনও সে আনচার্জড আছে, কিন্তু যেই জয়েন করব সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে একটার থেকে আরেকটাতে চার্জ ফ্লো করা শুরু করবে। কতক্ষণ করবে? যতক্ষণ না 2 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাডের একটা কমন পোটেনশিয়াল হয়। গত ক্লাসে আমি এই কমন পোটেনশিয়াল নিয়ে বলেছিলাম। কমন পোটেনশিয়াল, এই কমন পোটেনশিয়ালটা ধরলাম আমি V হলো। এখন V এর ভ্যালু একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম কালকে, কি ছিল? V = C1V1 + C2V2 ডিভাইডেড বাই C1 + C2, মনে পড়ছে? তাহলে এক্ষেত্রে C1টা কত? C1 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটাকে আমি C1 বলছি, এটাকে আমি C2 বলছি। তাহলে C1 = কত? 2 মাইক্রোফ্যারাড। V1 কত? V1টা হচ্ছে 20 ভোল্ট, কারণ একে আমি 20 ভোল্ট দিয়েই তো কানেকশন করেছিলাম, তাহলে 20 প্লাস C2 কত? C2 হচ্ছে ওর ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড, বাট ভোল্টেজ কত? ভোল্টেজ কিচ্ছু নেই, ভোল্টেজটা 0। কেন? এর V2 ভোল্টেজটা 0 কেন বলতো? কারণ ও আনচার্জড আছে, প্রথমে ও কোনো চার্জ নেই। আমরা ফর্মুলা কি জানি? Q = CV, তার মানে V = Q/C। তাহলে Q যদি 0 হয় তাহলে V অফকোর্স 0 হবে, আনচার্জ থাকলে ভোল্টেজও 0 হবে, তার মানে এটা 0 ডিভাইডেড বাই C1 + C2, অর্থাৎ 2 + 3 5। তাহলে কত হচ্ছে? 40 ডিভাইডেড বাই 5 এত ভোল্ট, তার মানে 8 ভোল্ট। তাহলে ওদের কমন যে পোটেনশিয়াল, সেই কমন পোটেনশিয়াল মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্যাপাসিটারের ভোল্টেজ কত হলো, এই যেটা আমি বলেছি প্রত্যেকের বিভব কত, সেটা হচ্ছে 8 ভোল্ট করে, এবং এটাই হচ্ছে ওদের কমন পোটেনশিয়াল হয়ে যাবে। এবার বলেছে প্রত্যেকের আধান কত? একদম সহজ, প্রত্যেকের আধান যদি আমি বার করতে চাই, এর ধরলাম আধান Q1,
মানে পরবর্তী ক্ষেত্রে একদম শুরুতে ছিল 40 মাইক্রোকুলম, কিন্তু তারপর ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে আধান সেটা কত, Q1 ইকুয়ালস টু C1 অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড ইন্টু কমন ভোল্টেজ যেটা হয়েছে সেটা হচ্ছে 8 ভোল্ট অর্থাৎ 16 মাইক্রোকুলম। বাকি এই 3 মাইক্রোফ্যারাডের কত আধান হবে, দেখ 40 মাইক্রোকুলমের মধ্যে আগে তো ছিল 40 মাইক্রোকুলম, এখন তার মধ্যে থেকে 16 পড়ে রইলো, তাহলে বাকিটা কি 3 মাইক্রোফ্যারাডের কাছে চলে গেছে। আচ্ছা চলো আমরা এইভাবে না করে Q2 হিসাব করি। Q2 কত হচ্ছে 3 মাইক্রোফ্যারাড ইন্টু কমন পোটেনশিয়াল 8 ভোল্ট অর্থাৎ 24 মাইক্রোকুলম। দেখ 24 প্লাস 16 করলে কত হয়, 40 হয়। তাহলে টোটাল মাইক্রোকুলম 40 মাইক্রোকুলমই আগে ছিল 2 মাইক্রোফ্যারাডে, সেটাই ডিস্ট্রিবিউট করে গেছে, ক্যাপাসিটেন্সের ওপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউট হয়েছে এবং 16 এবং 24 হয়েছে। ওভারঅল চার্জটা বোঝা গেছে। শক্তি যদি বলে শক্তি কত, তাহলে হাফ সিভি স্কোয়ার, এই ফর্মুলা থেকে আমরা বলে দিতে পারি ইন্ডিভিজুয়ালি এক একজনের এনার্জি কত। প্রথমটার জন্য যদি বলি তাহলে কত হবে, হাফ ইন্টু C1 দ্যাট ইজ 2 মাইক্রোফ্যারাড ইন্টু ভি হচ্ছে এক্ষেত্রে 64 ভোল্ট, ঠিক আছে, ভোল্ট স্কোয়ার। তাহলে এখানে মাইক্রোটাকে যদি আমি 10⁻⁻6 করে নিই তাহলে 64 ইন্টু 10⁻⁻6 এত জুল, ঠিক আছে। তো এই এত হবে এর ওপরের এই 2 মাইক্রোফ্যারাডের শক্তি। ঠিক একই রকমভাবে 3 মাইক্রোফ্যারাডের শক্তিও আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা পরীক্ষায় বারবার আসছে। এবার আমি আরেকটা জিনিস দেখিয়ে নিই, সেটা একটু জেনে রাখা দরকার। সিরিজ কানেকশান, এই সিরিজ নয়, এটা একটা হচ্ছে ইনফাইনাইট কানেকশানের। ধরলাম এরকম একটা কানেকশান আছে, এটা সি ক্যাপাসিটেন্স, এটাও সি ক্যাপাসিটেন্স, তারপর এরকম আরেকটা কানেকশান আছে, আবার এরকমই একটা কানেকশান আছে, এবং এরকমভাবে কন্টিনিউয়াসলি চলছে ইনফাইনাইট একটা সিরিজের জন্য। এবং যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকের ক্যাপাসিটেন্স সি সি করে। এবার বললো এই যে কম্বাইন্ড দেখতে পাচ্ছি রূপটা আছে, এর তুল্য ধারকত্ব কত, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সি ইকুইভ্যালেন্টটা কত। তাহলে এখানে এই ধরনের স্ট্রাকচার যখন থাকবে ইনফাইনাইট সিরিজ, তো সেক্ষেত্রে তোকে বুঝে নিতে হবে যে এর শেপটা কেমন। দেখ শেপটা কীরকম, একটা ক্রিস্টাল যেটা বারবার করে রিপিট করছে। দেখ আমি যেটাকে কালো বক্সের মধ্যে রাখছি, দেখ এই যে শেপটা এটাই কন্টিনিউয়াসলি রিপিট করছে। তো এই ফার্স্ট বক্সটাকে রেখে বাকি এই দিক থেকে ইনফাইনাইট পর্যন্ত যে পার্টটা, যেটার মধ্যে একই জিনিস বারবার রিপিট হয়েছে, এই পুরো পার্টটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে তার জায়গায় আমি একটা ক্যাপাসিটার ডিনোট করলাম, একটা ক্যাপাসিটার দিয়ে ডিনোট করলাম এবং বললাম যে এই একটা ক্যাপাসিটার যেটার তুল্য ধারকত্ব সেটা হচ্ছে ধরলাম আমি C1। আচ্ছা তাহলে এই ইনফাইনাইট পর্যন্ত যে পার্টটা ছিল তার পুরোটার যদি C1 হয়, তার সঙ্গে এই ছোট্ট একটা পার্ট ক্রিস্টালের যে মেন পার্টটা, একটা ইট, এরকমই অনেকগুলো ইট মিলে এই বাড়িটা তৈরি হয়েছিল। তো আমি বাকি একটা ইটকে ছেড়ে পুরো বাকি বাড়ির ধারকত্ব আমি বললাম সেটা হচ্ছে C1। তাহলে ওই পুরো C1-এর সঙ্গে যদি ওই একটা ক্রিস্টালের ধারকত্বগুলোকে আমি শ্রেণীতে হোক বা সমান্তরাল হোক যা ইচ্ছা করি, তাতে ওভারঅল পুরোটার জন্য কিছু চেঞ্জ হবে কি না, চেঞ্জ হবে না। তাহলে ওভারঅল পুরো এই সিস্টেমটার ধারকত্ব সেটাও C1ই থাকবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যে এই একটা ইটকে ছেড়ে বাকি যে পার্টটা, যেটা এখানে আমি ডিলিট করে দিলাম, সেই পুরো পার্টের যদি ধারকত্ব C1 হয়, তার সঙ্গে এই ছোট্ট একটা ক্রিস্টালকে আমি নিয়ে ক্যালকুলেশন করলেও ওভারঅল ধারকত্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি যে এই যে সিস্টেমটা হয়েছে সেই সিস্টেমটা এরকম, যে এরকম একটা ক্যাপাসিটার, তার সঙ্গে এরকম একটা ক্যাপাসিটার এবং তার সঙ্গে এই একটা ক্যাপাসিটার C1 এবং C। তাহলে এদের ক্যালকুলেশন করি, তাহলে C ইকুইভ্যালেন্ট ওভারঅলটার জন্য C ইকুইভ্যালেন্ট, সেটাকে আমি C ইকুইভ্যালেন্ট না লিখে C1ই বলতে পারি, যেটা আমি একটু আগেই বললাম। C1 ইকুয়ালস টু কি, এই দুটোর জন্য আগে ফার্স্ট তুল্য ধারকত্ব ক্যালকুলেশন করবো। এরা কি আছে, সমান্তরালে আছে। সমান্তরালে মানে C প্লাস C1 হবে। তাহলে ফার্স্টের ইকুইভ্যালেন্টটা সেটা হচ্ছে এই দুটোকে নিয়ে, সেটা কত হচ্ছে C প্লাস C1, এবং তার সঙ্গে এই Cটা আবার শ্রেণীতে আছে।
তাহলেই ওভারঅলটার জন্য হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি হচ্ছে, সেটাই হচ্ছে C1 ইকুয়ালস টু C প্লাস C1 ইন্টু C ডিভাইডেড বাই C প্লাস C1 প্লাস C। এটা হচ্ছে, বোঝা গেল কি? এই দুটোকে নিয়ে যেটা হলো সেটা হচ্ছে C প্লাস C1, সেটার সঙ্গে এটা আবার শ্রেণীতে আছে, তাই তার জন্য শ্রেণীর ক্ষেত্রে আমি এটা শিখিয়েছি একটু আগেই ফর্মুলা, C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, সেই ফর্মে লিখে আমি করলাম। ঠিক আছে, তো এখানে C1 এর জায়গায় এটা ধরেছি আর C2 এর জায়গায় এটা ধরেছি, তাহলে সেই অনুযায়ী করলাম। নিয়ে এবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশনে আমাকে C1 এর ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি করে করব দেখি, তাহলে C1 ইন্টু এইটাকে বাঁদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ফেলে 2C প্লাস C1, আর এটা হয়ে যাচ্ছে C স্কোয়ার প্লাস C1, তাহলে এটা হয়ে যাচ্ছে 2C C1 প্লাস C1 স্কোয়ার ইকুয়ালস টু C স্কোয়ার প্লাস C1, এখানটায় লিখছি এবার। তাহলে C1 স্কোয়ার মাইনাস না প্লাস 2C1 মাইনাস C স্কোয়ার ইকুয়ালস টু, সরি এখানে 2CC1টা থাকছে না, এটা 2CC1 এদিকে আছে, আবার এখানে একটা CC1 আছে, এদিকে এসে এটা মাইনাস হয়ে গিয়ে CC1 হচ্ছে মাইনাস C স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে, এবার C1 এর ভ্যালুটা আমি শ্রীধর দিয়ে করলে ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করতে পারি এরকম ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে। তাহলে আজকের ক্লাসে আমি যে পার্টটা বললাম, ধারক ও ধারকের সমবায়ের নিয়ে যদি ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম আসে, সেখানে কীরকম ধরনের প্রবলেম আসতে পারে আর কিভাবে সলভগুলো করতে হয়। তো এরপরেও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই সেগুলো আমাকে জানা। আর আজকের মতন এখানেই শেষ।